গবেষণা বরাদ্দ, শিক্ষাবৃত্তি ও বেতন কাঠামো। আমি মোটা দাগে চারটি জিনিসের কথা তুলে ধরতে চাই। একটি তো আমি বললাম যে আমাদের অবশ্যই শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়াতে হবে এবং আমাদের দাবি যে আন্তর্জাতিক মানের 6% না হলেও অন্তত 4% বরাদ্দ হওয়া উচিত শিক্ষাক্ষেত্রে। দ্বিতীয় যে জিনিসটি, আমাদের এখানে আমরা শুধু বিসিএস দিয়ে আমাদের বিপুল সংখ্যক গ্রাজুয়েট যে আমরা প্রডিউস করছি বা সরকারি চাকরি দিয়ে সেটাকে এমপ্লয়মেন্ট করা সম্ভব না। এই জন্য একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ খুবই গুরুত্বপূর্ণ। এটাতে দুটো জিনিস হবে, আমরা বিভিন্ন দরিদ্র পরিবার থেকে এখানে আছি, আমি সহ। তাহলে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা যাবে, ইন্টার্নশিপের ব্যবস্থা করা যাবে, একইভাবে তারা যখন গ্রাজুয়েট হবে তাদের জন্য চাকরির ব্যবস্থাটা কিন্তু একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপের মাধ্যমে সম্ভব। এটি আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। তৃতীয় যে বিষয়টি বলতে চাই, অত্যন্ত দুঃখজনক, আমরা যখন ভারতের শিক্ষকদের সাথে মিট করি, বন্ধুদের সাথে, তাদের অধিকাংশ পিএইচডি কিন্তু ভারতে। দুটো জিনিস হচ্ছে, আমরা স্কলারশিপ পেয়ে যারা তো যাচ্ছি, কিন্তু মাঝখানে যে একটা বরাদ্দ দেওয়া হয়েছিল বিভিন্ন স্কলারশিপের নামে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বরাদ্দ ছিল এবং কাদেরকে দেওয়া হচ্ছে সেখানে একটি বড় প্রশ্ন কিন্তু রয়েছে। তো সেই সিস্টেমটাকে রিভিউ করা দরকার যে রাষ্ট্রের অর্থ ব্যয়ে কারা পড়তে যাবে বা কাদেরকে দেওয়া হবে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে আদৌ কি বাইরে পিএইচডি করতে যাওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি আমরা এমন একটি স্ট্রাকচার তৈরি করবো বা সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করবো যেখানে আমাদের শিক্ষার্থীরা বাইরে না গিয়ে আমাদের দেশের অর্থ অপচয় না করে বরং এখানেই একটি ভালো গুণসম্মত পিএইচডি অর্জন করবে। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের আমরা এটা আমি অনেকগুলো জিনিস স্কেপ করবো একটু সময়ের জন্য। আমরা একটা দাবি করেছি যে আমাদের এখানে শিক্ষকদের যে বেতন কাঠামো, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, সেটা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই শিক্ষকদের বেতন কাঠামো এমন হওয়া উচিত যেটিতে তারা মিনিমাম তাদের জীবন যাপন করতে পারে। এখানে আমাদের অনেক শিক্ষকরা বসে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে। আমাদের নিজেকে জিজ্ঞেস করি যে আমরা যে বলছি লেকচারের কথা হচ্ছে, আমাদের পেপারে আমরা বলেছি যে গবেষণার জন্য বরাদ্দ দরকার, শিক্ষার জন্য বরাদ্দ দরকার। আমরা কি ঠিক মতো পেটটা চালাতে পারি? আমরা কি সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারি? সম্ভবত নয়। সেই জন্য তো বাইরে আমরা কনসালটেন্সি চিন্তা করতে হয়, সেজন্য তো আমাদেরকে অন্যান্য প্রজেক্টে কাজ করার চিন্তা করতে হয়। সেজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষকদের জন্য সারা দেশে, সেটা প্রাইমারি হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, সব স্তরের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকতে হবে। দুঃখজনক হচ্ছে আমাদের আশপাশের দেশগুলোতে কিন্তু রয়েছে। যদি পেটে ভাত না যায়, একটু হলে খাবারের কথা বলা হয়েছে, অবশ্যই আমার হলে শিক্ষার্থীরা এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ। বাট সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যেন আমাদের এখানে স্বতন্ত্র বেতন স্কেল থাকে। দ্বিতীয় যে সেকশনটি আমি অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে প্রকাশনা, জার্নাল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। আমরা প্রস্তাব করেছি যে বিশ্ববিদ্যালয়ের জার্নালগুলো অবশ্যই ডিওআই থাকতে হবে, এটি উন্নত হতে হবে। একটি কমিটি ফরমেশন আমরা প্রপোজ করেছি, যেটি একজন এমারিটাস প্রফেসর থাকবেন, সাথে একজন ওই অনুষদের ডিন বা সহযোগী ডিন থাকবেন এবং সংশ্লিষ্ট একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক নির্ধারণ করবে কে কোন জার্নালে দায়িত্বে থাকবেন বা কে সম্পাদক হবেন। পরের যে সেকশনটি সেটি হচ্ছে লাইব্রেরি এবং শিক্ষা সামগ্রী। এটা অলরেডি ডক্টর খোরশেদ বলেছেন। আমি শুধু সংক্ষেপে দুটো জিনিস বলতে চাই যে আমাদের লাইব্রেরি লোন নামে একটা সিস্টেম আছে। লাইব্রেরি রিসোর্স গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চ্যানেল করা যায়। এখন কিন্তু অনেক লাইব্রেরি অনলাইন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অনলাইন হলেও সীমিত। আমি যে হাত তুলতে পারি লজ্জা পাবো যে হয়তো বা সেই সার্ভিসটা আমরা পাই না। আমরা দাবি করছি যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটা অনলাইন করতে হবে এবং একই সাথে আমাদের লাইব্রেরি লোনের ব্যবস্থা করতে হবে। আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যেটি মুদ্রণ শাখা আছে সেটিকে আমরা প্রস্তাব করেছি যে সেটিকে আরো স্বয়ংক্রিয় করা, সঠিক যোগ্যে সেখানে পদায়ন করা। পরের যে সেকশনটি আমার সেটি হচ্ছে অবকাঠামোগত পরিকল্পনা। আমরা জানি একটু আগে যে কথাটা হয়েছে যে আমাদের এখানে অবকাঠামোর অপ্রতুলতা আছে। আমাদের পূর্বাঞ্চলে একটি বড় জমি বিশ্ববিদ্যালয়ের নামে দেয়া আছে। আমাদের জোর দাবি হচ্ছে সেখানে অবকাঠামো গড়ে তোলা এবং এখানে যে শিক্ষা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্রিক, তার একটা বড় সমাধানও সেখানে হতে পারে, আবাসন সমস্যার সমাধানও সেখানে হতে পারে। এখানে আরেকটি পয়েন্ট আমরা যুক্ত করেছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো এবং ভূমি অনেক দখলদারিত্ব শেখায়, সেটিকে উদ্ধার করা এবং সেটিকে শিক্ষক এবং শিক্ষার্থী বান্ধব করে ব্যবহার করা। পরের সেকশনটি হচ্ছে যে আরেকটি কথা আমরা জোর দাবি জানাই, সেটি হচ্ছে যে অবশ্যই অধিভুক্ত 7টি কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের এই বোঝাকে ছেড়ে ফেলতে হবে। এটা আমাদের একটা জোর দাবি এবং যেটা আমি বললাম আমাদের কিছু কিছু অংশ আমরা ফেসবুকে দেখতে চাই, আন্দোলনের অংশ দেখতে চাই। পরীক্ষা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ। একটু স্যার বলেছেন যে অনেক কিছু করার আমাদের সম্ভব হবে না, কিন্তু আপনারা দেখবেন ক্যাম্পাসের পরিবেশ নিয়ে আমরা যে কথাগুলো বলেছি, যতক্ষণ না বাজেটের প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন আন্তরিকতা।
তার থেকে বেশি প্রয়োজন উদ্যোগের। আমি এটা ডিটেলস করছি না। ক্যাম্পাসের গাড়ি নিয়ন্ত্রণ করা, স্টিকার চালু করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডাস্টবিন স্থাপন করা, এটা খুবই সহজ বিষয়। আমরা এখান থেকে অন্তত শুরু করতে পারি। স্যার যেটা বললেন যে ক্যাম্পাসের একটা সুন্দর পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি। হর্নমুক্ত ক্যাম্পাস চাই, হর্নমুক্ত ক্যাম্পাস আমরা নিশ্চিত করতে চাই। একটা ছোট্ট জিনিস করলেই কিন্তু হবে। নীলক্ষেত থেকে কেসি মধ্যে এই রোডটা ব্লক করলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, বাইপাস করতে পারে কেসি হল বা এই দিক দিয়ে। আর দুটো সেকশন বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় অফিস কার্যক্রম দুপুরের পরে আসেন, এইটা আমরা দেখতে চাই না। এবং আমরা একটা অনলাইন সিস্টেম চাই, এবং এটা খুব সোজা কাজ। এটা টানতে অনেক বাজেট কিন্তু গত 15 বছরে এখানে নষ্ট হয়েছে। এখানে আমরা এই নতুন প্রশাসনের অনেককে আমরা দেখছি। আমরা চাই যে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা অনলাইন হোক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যেন আইডি নাম্বার দিয়ে তার সকল কাজগুলো করতে পারে, অনলাইন অপারেটিং সিস্টেম চালু হোক, এটা আমাদের জোর দাবি। সর্বশেষ যে জিনিসটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক অফিস। অত্যন্ত দুঃখজনক, শতবর্ষীয় একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু ক্রেডিট ট্রান্সফারের কোনো সিস্টেম এখানে নেই। আমি জাপানিজ স্টাডিজ বিভাগে পড়াই, সেখানে অনেক বিশ্ববিদ্যালয় থেকে ক্রেডিট ট্রান্সফারের কথা বলা হয়, কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি। আমি মনে করি না যে কোনো একটি বড় অর্থের প্রয়োজন আছে, শুধু স্ট্রাকচারাল চেঞ্জ করলে সেটা সম্ভব। এবং আরেকটি কাজে আমরা করেছি যে যেসব বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা প্রফেসর বাইরে পড়াচ্ছেন অথবা বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাদেরকে আমাদের এখানে পার্ট টাইম শিক্ষক, ডিস্টিংগুইশ প্রফেসর এই পোস্টগুলোতে উন্নয়ন অন্তর্ভুক্ত করলে ডেফিনেটলি আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, চাকরি ক্ষেত্রে যদি একটি নেম প্লেট থাকে, বিসিএস এর রেজিস্ট্রেটে যদি নেম প্লেট থাকে, রেজিস্ট্রারের যদি নেম প্লেট থাকে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেম প্লেট থাকে, তাহলে ছাত্র ছাত্রীদের হলে তাদের রুমের সামনে নেম প্লেট কেন থাকবে না? তাদের একটি মর্যাদা রয়েছে। আমি দেখতে চাই যে প্রত্যেক স্টুডেন্টের আইডি নাম্বার এবং নেম প্লেট তাদের রুমে থাকবে, এবং অবশ্যই সেখানে নির্ধারিত ডেট থাকবে যে কবে ঢুকবে এবং কবে বের হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।